ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জফর ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভৌতিক দুনিয়ার সকল শ্রোতাবৃন্দরা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম ফিরোজ খান, বলছি মিরপুর থেকে। আজ আবারও নতুন আরেকটি ঘটনা কালেক্ট করেছি ভৌতিক দুনিয়ার জন্য এবং আপনার নিকট পাঠিয়ে দিলাম। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম অশরীরী আত্মা। রাত পোহাতে না পোহাতে পরে সন্তদন্ত হয়ে ছুটে আমাদের বাড়ি এসে আঙিনায় পড়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। বাবা তখন সবে মাত্র ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বারান্দায় গিয়ে তালাটা খুলছে। পরেশকে এমন কাঁদতে দেখে বাবা রীতিমতো চমকে উঠল। এদিকে পরেশের কান্না তখন আমাদের মায়ের ঘুম একেবারে উড়ে গেছে। বাবার পিছু পিছু আমরাও পরশের সামনে গিয়ে দাঁড়ালাম। কোনো মতে দিন এনে রাত খাওয়া পরশের জীবনের ভালোবেসে বছর 20 আগে বিয়ে করা স্ত্রী ছাড়া আর কেউ নেই। ভালোবেসে বিয়ে করেছে বলেই বাবা মার ঘরে তার ঠাঁই হয়নি। স্ত্রী ছাড়াও পরশের জীবনে রয়েছে আদরের কয়েকটি ছাগল। নিজের সন্তান নেই, তবে সন্তান স্নেহে আদর করে বড় করে তুলেছে সে ছাগলগুলোকে। পরেশ এবং তার স্ত্রী এই ছাগলগুলোকে খুব বেশি ভালোবাসে, হয়তো তাদের নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বাবা পরেশকে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল, দাদা বাবু, আমার যে সাদা কালো ছাগলটা আছে না, ধবলি, সে আর নেই। এই বলে সে আবারও কাঁদতে লাগলো। মা তখন জিজ্ঞেস করলেন কিভাবে কি হলো। পরেশ জানালো যে গতকাল সে এবং তার স্ত্রী শ্বশুর ঘরে গিয়েছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু তাদের ধবলি নাকি ঘরে নেই। এরপর তারা দুজন মিলে খুঁজতে থাকে ধবলিকে। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, কিন্তু ধবলির দেখা পাওয়া যায় না। এরপর সারা রাত তারা খুঁজতে থাকে। অবশেষে ওই তেত্থার মোড়ের পাশের বাগানে রীতিমতো ধবলিকে তারা খুঁজে পায়, তবে জীবিত নয়, মৃত অবস্থায়। প্রথম অবস্থায় ধবলিকে দেখে তারা চিনতে পারেনি, কারণ স্বাস্থ্যবান ধবলির শরীর পুরোপুরি চুপসে গেছে। কেউ যেন তার শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়েছে। ধবলির গলায় শুধু দুটো রক্তের টোপ লেগে আছে। এরপর আমি পরেশকে বুঝিয়ে সুজিয়ে ঘরে পাঠিয়ে দিলাম। এরপর তাকে আশ্বস্ত করলাম যে কিভাবে এরকমটা হয়েছে সেটা যাচাই করে দেখব। পরের দিন সকালে শোনা গেল আরেক দুঃসংবাদ। বীরজু কাকার কালো গরুটা মারা গেছে রাতের বেলা, আর তার শরীর ঠিক ধবলির মতো, অর্থাৎ কেউ যেন রক্ত শুষে নিয়েছে, আর পুরো শরীর যেন চুপসে পড়ে আছে। ঠিক একইভাবে গলার দুটো রক্তের টোপ আছে। না, বিষয়টা ঠিক লাগছে না। এভাবে পরবর্তী 7 দিন গ্রামের 20টা গরু ছাগলের হত্যা করা হয়েছে। ঠিকই একইভাবে ঠিক করা হলো আমরা গ্রামের ছেলেরা মিলে পাহারা দিব। ঠিক করা হলো প্রতিজনের দায়িত্বে 5টি করে বাড়ি থাকবে। আমি একটা টর্চ লাইট আর কোমরে একটা ছুরি সাথে করে নিয়ে একটা মোটা লাঠি নিয়ে রাত 12টার দিকে বেরিয়ে পড়লাম দায়িত্বে থাকা বাড়িওয়ালা পাহারা দিতে। রাত তখন আনুমানিক 2টা বাজে। রাহুলদের বাড়ির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ যেন আমার কানে এলো। প্ল্যান মতো সবার বাড়ির মেইন দরজাটা খোলা ছিল। আমি তাড়াতাড়ি করে বাকি ছেলেদের ফোন করে ছুটে গেলাম তাদের বাড়ির ভেতরে। আমি কি দেখি রাহুলদের গোয়াল যে ঘরে আছে না, সে বাছুরটা ছিল, সে আজব অঙ্গভঙ্গি করছে। ততক্ষণে প্রায় সব ছেলেগুলি ছুটে এসেছে। সবাই মিলে গেলাম গোয়াল ঘরের সে বাছুরটির কাছে। চোখের সামনে বাছুরটি, শরীর যেন চুপসে যাচ্ছে, আর অসহায় বাছুরটি আমাদের সবার দিকে যেন তাকিয়ে নিরাশ হয়ে চোখ বন্ধ করে মাটিতে পড়ে গেল। আর আমরা নির্বাক হয়ে সবকিছুই যেন দেখছিলাম, কিন্তু কিছুই যেন করতে পারছিলাম না, যেন হাওয়াতে রীতিমতো রক্ত চুষে নিয়েছে। ঠিক কি হলো ব্যাপারটা আমার কিছুই বুঝতে পারলাম না। দিনু বলল, এটা কোনো রোগ হবে বুঝলি অসীম, কিন্তু হঠাৎ করে হাওয়ায় রক্ত চুষে নেওয়ার ব্যাপারটা আমার কাছে রোগ মনে হলো না। আমি দিনুকে বললাম, আমার মন কিন্তু অন্যদিকে ঠেলছে রে, এইটা আলাদা কিছু। আমার কথা শুনে শ্যামল বলল, আলাদা কিছু মানে? তুই কি ভূত এসব কথা বলতে চাচ্ছিস নাকি? আমি জবাব দিলাম, আমি কিছুই চাচ্ছি না বলছি।
আগামীকাল এর হয়তো বা সুরা হয়ে যাবে। পরের দিন সকালে রাত আরো সতর্ক হয়ে পাহারা দিতে লাগলাম। আজ আমার কাছে আছে দুটো বিশেষ যন্ত্র, একটি ইএমএফ মিটার আর একটি থার্মাল মিটার। রাত তখন কাটায় 2:15। রুনু আমাকে কল দিয়েছে। সে জানালো যে সুদূর ঘরে আজব কিছু শব্দ শুনতে পারছে। তাই আর দেরি না করে ছুটে গেলাম সেদিকে। প্রায় 1 মিনিট লাগলো বাইকে করে যেতে। গিয়ে দেখি গতকালের দৃশ্যের প্রতিফলন হচ্ছে এবং যদুদের লাল গাভীটা আজ অঙ্গভঙ্গি করছে। আমি আর দেরি না করে ইএমএফ মিটারটা অন করলাম। এরপরে সেটি নিয়ে গেলাম গরুর কাছে। দেখি লাল সিগন্যাল, অর্থাৎ গতিক ভালো নয়। আসো আমাকে জিজ্ঞেস করলো, কি বুঝেছিস? হ্যাঁ, আমি বললাম এখানে অশরীর কিছুটা আছে। আশু আর শ্যামল এক সুরে বলে উঠলো, মানে? এরপর ওদের কথার উত্তর না দিয়ে আমি থার্মাল মিটারটা তাক করে ধরলাম গরুর দিকে। দিনু বলল, আরে তুই কি পাগল নাকি রে? এখনই বললি অশরীরী মানে সোজা কোথায় ভূত। মেনে নিলাম সেটা অশরীরী, কিন্তু সে অশরীরী এটা তো নেই। ঘটনাটা কি? তাহলে এই থার্মাল ডিভাইসের কাজ করবে কিভাবে শুনি? আমি কিছু জবাব দিলাম না। ডিভাইসটি সোজা তাক করে গরুটির আশেপাশে ঘোরাতে লাগলাম। এর পরের দৃশ্যটা সত্যি ভয়ঙ্কর। সেই থার্মাল ডিভাইসে দেখা গেল রক্তের প্রবাহ। রক্তে গরুর শরীর থেকে চলে যাচ্ছে হাওয়ায়। আর সেই রক্ত প্রবাহ পথ অনুসরণ করতে গিয়ে পেলাম যে হাওয়ায় ভাসমান কোনো থলের আকারে জমা হচ্ছে রক্তটি। অথচ আজব ব্যাপার হলো, খালি চোখে এই পুরো ঘটনাটা কিছুই যেন দেখা যাচ্ছে না। এরপর আমি বললাম, অশরীরটার শরীর থেকে কোনো উষ্ণতা মিটারে তো এলো না। রক্তের তো একটা তাপমাত্রা আছে, আর সেটাই তো ধরা পড়ছে ডিভাইসে। বোঝা গেল যে এটা অশরীরী। কিন্তু এই অশরীরী হাত থেকে রেহাই পাওয়া যাবে কি করে? এদিকে আবার যদুর মা এসব দৃশ্যের কথা শুনে রীতিমতো মূর্ছা গেছে। এরপর সবাই যদুর মায়ের জ্ঞান ফেরাতে লেগে পড়ল। কেটে গেল আরেকটা রাত। পরের দিন ঠিক করা হলো এই অশরীরীর হাত থেকে রেহাই পেতে প্রতি গ্রামে গোয়াল ঘরের সারা রাত আগুন জ্বালানো অবস্থায় ব্যবস্থা নিতে হবে। সাথে ধূপ দেওয়া হবে যেন কোনো অশরীরী আক্রমণ করতে না পারে। আশ্চর্যজনকভাবে পরের দিন গ্রামে আর কোনো প্রাণহানি হয়নি। আর এভাবে গোটা গ্রাম যেন এক ভয়ঙ্কর প্রেতাত্মার হাত থেকে রেহাই পেয়ে গেল। আর আজীবন ভূত প্রেতে বিশ্বাস না করা একটু একটু করে ভূত প্রেতে বিশ্বাস জন্ম নিয়েছিল এই ঘটনার থেকে। এবং আমি নিজেও বিশ্বাস করেছিলাম ভূত প্রেত বলে কিছু একটা আছে। এই ছিল ঘটনা জেফরি ভাই। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আশা করছি এরকম আরো কিছু ঘটনা আমার কাছে আছে, ছোট ছোট। আমি সবগুলো ধীরে ধীরে কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দেবো। আজকের মতো এখানে শেষ করছি। আমি ফিরোজ খান বলছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ফিরোজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ বিউটিফুল স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে ফিরোজ ভাইয়ের ঘটনা সব সময় ভালো লাগে। এবং ভৌতিক দুনিয়ায় উনি যে পরিমাণ ঘটনা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, এটা আসলে অ্যামেজিং থিং। লাভ ইউ ব্রো। এবং আশা করছি শুধু আমার কাছেই নয়, সবার কাছে ঘটনা ভালো লেগেছে। এবং আপনাদের সবার কাছে ভালো লাগলে কষ্ট বেসিক্যালি সার্থক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের কাছে ঘটনা ভালো লেগেছে। আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট। যত বেশি কমেন্ট করবেন ততই আসলে ভৌতিক দুনিয়া ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে আপনাদের মাঝে, আপনাদের মাধ্যমে অনেক 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 দূর। দেরি করবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই ঘটনাতে। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমি নাহিদ সরকার। ঘটনা পাঠিয়ে দিলাম। ঘটনার নাম অভিশপ্ত বাড়ি। ঘটনাটি প্রচার হলে কততম এপিসোডে শেয়ার করবেন আমাকে জানিয়ে দেবেন। শুরু করছি ঘটনা। রাত তখন প্রায় 1:30। অমাবস্যার রাত, কিন্তু বাবা এখনো বাড়ি ফেরেনি।
বাবা গেছে ব্যবসার একটা কাজে পাশের শহরে। বাবা রাস্তায় থাকলেও কিছুতেই যেন ঘুম আসছে না আমাদের। তাই মেন গেটটা খোলা রেখে আমি আর মা আঙিনাতে বসে গল্প করতে লাগলাম। বেকার বেকার বিদ্যুতের মিটারের কাঁটা যেন বেজে যাবে এই ভেবে একটা মোম জ্বালিয়ে দিলাম বারান্দায়। একটু পর দৌড়াতে দৌড়াতে রানা আমাদের বাড়িতে এসে ঢুকলো। হাঁপাতে হাঁপাতে বলল, জেঠিমা, আমার আমার দিদি দিদি কেমন কেমন যেন করছে, তুমি চলো, আমার না ভয় লাগছে। রানাকে ভয় মিশ্রিত মুখে দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। আর কোনো প্রশ্ন না করে মার আমি দৌড়ে চলে গেলাম রানার কাছে। গিয়ে দেখি রানার দিদি দেবীতে মাটিতে রীতিমতো কড়াকড়ি খাচ্ছে, আর মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ বের হচ্ছে। দেবীর মুখ দিয়ে লালা ছড়ছে। আমি সেখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ছুটলাম ডাক্তারের কাছে। যখন আমি ডাক্তারকে সঙ্গে করে নিয়ে আসি তখন এই মাঝ রাতেও দেবীর বাড়ির সামনে গ্রামের মানুষ জটলা পেতেছে। যতক্ষণে আমি ডাক্তার নিয়ে এসেছি ততক্ষণে সবকিছুই শান্ত হয়ে গেছে। আজ থেকে প্রায় 15 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা আজ বেজায় মনে পড়ে গেল। আর ঘটনাটা আমার খুব কাছ থেকে দেখা। আমাদের গ্রামে রানা এবং দেবী নামের 2 ভাই বোন একসাথে থাকতো একটা জীর্ণ কুঠিরে। রানাকে জন্ম দেওয়ার পর রানার মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। অন্যদিকে রানার মায়ের শ্রাদ্ধ ঘুরতে না ঘুরতে বাবা নিয়ে এলেন আরেক মহিলাকে। রানার কাছে সে মহিলা সৎমা। সৎমাকে নিয়ে বাবা উধাও হলেন আর ভিটে মাটিতে ফেলে গেলেন তার 2 সন্তান রানা আর দেবীকে। দেবী রানার থেকে 3 বছরের বড়। প্রতিদিন 2 ভাই বোন মিলে পাড়ার জঙ্গলে জঙ্গলে ঘুরে রীতিমতো শাক পাতা, ঢেঁকি শাক, কচু গাছ কেটে আর তারপরের দিন ভোরে ঘুম থেকে উঠে দেবী আগের দিনে শাক পাতা নিয়ে হেঁটে হেঁটে চলে যায় শহরে। সেখানে শাক পাতা বিক্রি করে যা পাতা পায় তাই নিয়ে মোটা হলুদ চাল কিনে আনে। আর দুপুরে 2 ভাই বোন মিলে সেই মোটা চালের ভাত পেট ভরিয়ে খেয়ে আবারও পরের দিনের জন্য শাক পাতা জোগাড় করতে হয়। এরকমই একদিন অমাবস্যার বিকেলে গুমোট গরম কোটা পাড়া যখন ঘুমের দেশে বিচরণ করতে ব্যস্ত, 2 ভাই বোন মিলে চলে যায় সেই পাড়ার শেষের সেই পরিত্যক্ত বাড়িটার কাছে এবং দেওয়াল টপকে দুজনেই যেন ভিতরে ঢুকে যায় আর সেই পরিত্যক্ত বাড়ির বিশাল উদ্যান থেকে তুলে নিয়ে আসে ঝুড়ি ঝুড়ি শাক পাতা। সেই রাতে বড় অদ্ভুত ভাবে মারা গিয়েছিল দেবী। বাবার কাছ থেকে জানতে পারি যে ওই বাড়িটা নাকি অভিশপ্ত, আর এই বাড়িটা নাকি 5ম শতাব্দীতে হুন আক্রমণের সময় রীতিমতো পরিত্যক্ত অবস্থায় আছে। আগে বিশাল এই বাড়িতে নাকি রাজপুতদের এক মন্ত্রী বসবাস ছিল। খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় বাড়িতে থাকা পরিবারটির। অমাবস্যার রাত ছিল। মন্ত্রীর স্ত্রী থেকে এক আতঙ্ক মিশ্রিত চিৎকার ভেসে আসে। যখন সবাই ছুটে যায় ততক্ষণে তারা দেখে যে মন্ত্রীর স্ত্রী বিছানায় পড়ে আছে আর তার মুখ দিয়ে লালা ছড়ছে অবিরাম ভাবে। কোথা থেকে যেন কি হয়ে গেল কিছুই বোঝা যায়নি। এরপর অমাবস্যার রাতে মন্ত্রীর কন্যার কক্ষ থেকে ঠিক একই রকম ভাবে চিৎকার ভেসে আসে। সবাই উপস্থিত হতে আগের মতো চিত্র ধরা পড়ে। এরকম আকস্মিক ভাবে 2 প্রিয়জনের মৃত্যু মেনে নিতে পারেনি মন্ত্রী। তিনি গোপনে শুরু করলেন সেই অপরাধীর খোঁজ। তিনি হয়তোবা সফলও হয়েছেন। অপরাধীকে খুঁজতে খুঁজতে তিনি নিজ পুত্রের নিকট পরের দিন গুরুত্বপূর্ণ কিছু বার্তা ভাগ করে নিতে চেয়েছিলেন, কিন্তু সেই রাতেই আবার রহস্যজনকভাবে মৃত্যু হয় সে মন্ত্রীর। এরপর মন্ত্রীপুত্র সে বাড়ির সমস্ত কর্মচারী পাত্র মিত্রকে ডেকে পাঠান, সবাইকে ভুরি ভোজ করালেন এবং সবাইকে সুরাসুক্ত করে দিলেন, কিন্তু নিজে শুধুমাত্র 1 চুমুক সুরা এর বদলে কিছুই খেলেন না। সেই রাতে ওই বাড়িতে ঘটে গেল এক বিশাল হত্যালীলা। মন্ত্রীপুত্র চেঁচিয়ে বলেন, আমি আমার বাবা মা বোন সকলকে হারিয়েছি এই বাড়ির একজন বিশ্বাসঘাতকের জন্য। আমি বাড়িটির একটা প্রাণীকে জীবিত রাখবো না।
এই বলে তিনি ছুটে গিয়ে দুহাত ধারালো তলোয়ার দিয়ে রীতিমতো তুলে নিলেন এবং বংশী পুত্রের এরকম ভয়ঙ্কর রূপ দেখে উপস্থিত সবার মধ্যে এক আতঙ্ক বিরাজ করলো। টলতে টলতে নিজের জীবন রক্ষার তাগিদে পালিয়ে যাওয়ার ব্যর্থ প্রয়াস করতে থাকে। এরপর মন্ত্রীপুর তো একে একে সমস্ত সুরাসত্ব পত্র এবং মিত্রকে খুন করতে শুরু করলেন। ভয় পেয়ে যেদিকে পারলো পালিয়ে যেতে লাগলো, কিন্তু কেউ পালাতে পারলো না, কেননা মূল দরজা আগে থেকে বন্ধ ছিল। সেই রাতে ওই বাড়িতে রক্ত বন্যা বয়ে যেতে লাগলো। বর্ষা জলে ফুলে ফেপে ওঠা নদী যেমন রাতের মন্ত্রীর বাড়িতে দরবার মূল দরজায় অবস্থা ঠিক তেমনই হয়েছিল। কাঁচা লাল টকটকে রক্ত নালার মতো বয়ে যাচ্ছে আর গিয়ে পড়ছে মাটি, আর মাটির রক্ত পিপাসু গাঢ় রক্ত নিজের অভ্যন্তরে গ্রহণ করছে। হত্যালীলা শেষ হওয়ার পর মন্ত্রীর পুত্র আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, আজ থেকে যে এই বাড়ির কোন সম্পদের দিকে নজর দিবে তার শেষ বিচার হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। কিন্তু দেবী তো সেই বাড়ির সম্পদে হাত দেয়নি, সে তো শুধুমাত্র শাক পাতায় তুলেছিল। তবে সেই বাড়ির শাক পাতার উপরে অভিশাপ লেগে আছে, আর তাই যদি হয় তাহলে রানার কিছু হলো না কেন? হতে পারে সে ঝুড়ি ধরেছিল, কিন্তু আবার একই প্রশ্ন জাগছে আমার মনে, দেবীর সাথে এরকম ঘটনা কেন ঘটেছিল? অর্থাৎ সেই অভিশপ্ত শাক পাতাগুলি বিক্রি করে এসেছে শহরে, তাহলে যে সমস্ত ব্যক্তি সেই শাক পাতাগুলো কিনেছে তারই বা কি হলো? দেবীর সাথে যা হয়েছে তার থেকে রেহাই পেয়েছে কি তারা? বারবার মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন, আজ থেকে যে এই সম্পত্তির দিকে নজর দেবে তার যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। এই ছিল রহস্যময় বাড়ির একটা ঘটনা। জেফরি ভাই, ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাতে পারেন আপনার ভৌতিক দুনিয়ার কোন একটি এপিসোডে। ঘটনাটি ভালো লেগেছে, অনলাইন থেকে কালেক্ট করেছি এবং পাঠিয়ে দিলাম আপনার কাছে। আপনি আপনার মতো করে সময় করে প্রচার করবেন আশা করি। ভৌতিক দুনিয়া। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় যেটাকে বলি আমরা নাহিদ সরকার ভাই। ঘটনাটা বেশ ভালো ছিল এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যাবে। আমি এটা বিলিভ করি। স্টোরি ওয়াজ আউটস্ট্যান্ডিং, আসলে ভালো ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। আসলে সুন্দর স্টোরি, ইউনিক, মানে যেটাকে আমরা বলি ভয়ঙ্কর না, বাট রহস্যময় ঘটনা। গুড জব। আশা করছি এরকম আরো ঘটনা আপনার কাছ থেকে পাবো এবং অবশ্যই অবশ্যই ঘটনাগুলো পাঠিয়ে দিবেন আমার কাছে। দেরি করবো না, চলে যাচ্ছি আমাদের সর্বশেষ ঘটনায়। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জোশ ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দরেই আছেন এবং আশা করি ভৌতিক দুনিয়ার সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন। আমি লোকমান বলছি কুমিল্লা থেকে। আজ নতুন একটি ঘটনা শেয়ার করছি, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। সেদিন বিকেলে ট্রেনে আমার ঢাকায় রওনা দিলাম এবং অরুণ সকাল থেকে গম্ভীর হয়ে আছে, আমার সাথে তেমন কোনো কথা বলছে না। অরুণকে আমি সবসময় হাসি খুশি থাকতে দেখেছি, এমন গম্ভীর মুখ তাকে কখনোই দেখিনি। আমি শতবার তাকে জিজ্ঞেস করেছি, কিরে কি হয়েছে? একবারও সে উত্তর দেয়নি। রাত তখন 8টা কিংবা 9টা বাজে। অরুণ আর আমি ট্রেনের সমান সমান ভাবে বসে আছি বা সামনাসামনি ভাবে বসে আছি। ট্রেনের একটা কামরায় অপেক্ষাকৃত নির্জন এবং ট্রেনের সকল বাতি নেভানো হয়েছে, অনেক আগে নেভানো হয়েছে। পাশে জানালাটা খোলা এবং খোলা জানালা দিয়ে হুহু করে বাতাস আসছে, চাঁদের আলোয় খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছা আবছা দেখছি। এক অদ্ভুত পরিবেশ। হঠাৎ অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই কি আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়া সে নির্জন ট্রেনের কামরায় এমন একটা প্রশ্ন শুনে আমার যেন শিউরে উঠল। বলে উঠলাম, না রে আমি বিশ্বাস করি না। হঠাৎ এরকম প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো,
তারপর সে বলে উঠল, তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেকদিন আগে মধুপুরে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আম গাছটায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, আর 1 মাস পরে আরেকজনকে সে একই গাছে হত্যা করে। গ্রামাঞ্চলে এইসব ঘটনা নিয়ে খুব বেশি তোলপাড় হয়, বুঝলি। তখন থেকে আম গাছটা সবাই একটু এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আম গাছ তলায় যায় না। গতকাল রাতে ফজরের নামাজ পড়তে ওই আম গাছ তলায় যাচ্ছিলাম, বুঝলি। তখনও অন্ধকার কিন্তু কাটেনি। চাঁদের আলো হয়তোবা ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার ছিল। এমনিতে আমি বেশ সাহসী, কিন্তু আম গাছটা তলা দিয়ে যাচ্ছি তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয় পাচ্ছিলাম। নির্জনটার রাস্তা দিয়ে একা গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম ছিল। আমার মনে হলো ঠিক আম গাছের গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু তো একটা আছে, কোনো কিছুর একটা উপস্থিতি আমি টের পাচ্ছিলাম। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবু অনেকটা মানুষ রাবের মতো ঠিক আম গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই, বুঝলি। ভয় যেন আমাকে গ্রাস করলো। এমন তীব্র ভয় আমি জীবনে কোনোদিন পাইনি। তখন আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যাই। তারপরে কি হয় জানি না। জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছে, অনেক মানুষ ভিড় করে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ যেন হাঁপাতে লাগলো। আমি প্রচন্ড ভয় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কিছু কথা হয়নি। অরুণ সারা পথ কি যেন ভাবছিল। রাত 3টার সময় যখন ট্রেনটা ঢাকার কাছে আসলো, তখন ট্রেন থেকে নেমে অরুণ শুধু বলেছিল, যাই, পরে দেখা হবে না। অরুণ থাকে মগ বাজারে, তার বাবা মাকে নিয়ে থাকে, আর আমি থাকি মারিবাগে। একা একা ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া করে থাকি। বাসায় ফিরে সেদিন আর ভয়ে ঘুমাতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে রাতটা কোনো মতে পার করে দিয়েছিলাম। কিছুদিন পর প্রচন্ড কাজের চাপে অরুণের গল্প যেন ভুলে গিয়েছিলাম। মধুপুরে যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভ্রাস্তের মতো বলল, দোস্ত দোস্ত তুই আমাকে বাঁচা। আমি তখন বললাম, কিন্তু কেন, কি হয়েছে বলতো? আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি রে, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি তখন বললাম, আচ্ছা কি হয়েছে এটা খুলে বল না। অরুণ তখন বলল, সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম, বুঝলি। রিক্সাটা চলতে চলতে যখন একটা অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশে খালি জায়গায় বসে আছে। অনুভূতিটা এতটা তীব্র ছিল, আমি আজ পাশের এক ঝলক তাকিয়ে দেখলাম সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা মনের ভুল। ঠিক তখনই আমার মনে হলো অদ্ভুত এক চিন্তা, ভয়ঙ্কর করে কিছু তো মধুপুর থেকে আমি আমার সাথে করে নিয়ে আসিনি তো। মন থেকে যতটা চিন্তা ফেলে দিতে যাচ্ছি, ততই যেন চিন্তাটা ঝাঁকিয়ে বসলো, বুঝলি। কিন্তু রিক্সাটা ভাড়া মিঠিয়ে যখন আমাদের বাড়ির গলিতে ঢুকলাম না, ঠিক তখন ওটাকে দেখলাম রে, সামনে অন্ধকারে দাঁড়িয়েছে। তার চোখ মুখ নেই, পা নেই, তবু কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার মুখে ক্রূর হাসি। আমি দৌড় দিয়ে রীতিমতো বাড়ির গেটে যে দারোয়ানটা ডাকতে থাকি, এবং দারোয়ান আমাকে নিয়ে পৌঁছে দিয়ে আসে আমাদের বাড়িতে, বুঝলি, আমাদের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আসে। এত কথা অরুণ এক নাগারে বলে হাঁপাতে লাগলো। আমি বললাম, সবই তো বুঝলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে সবকিছু তোর কল্পনা। চিকিৎসা নিলে ভালো ঠিক হয়ে যাবে, বুঝতে পারলি। অরুণ তখন বললো, প্রথমে আমিও এটাই ভেবেছিলাম, বুঝলি। 3জন সাইকোলজিস্টের সাথে কথা বলেছি, সবাই বলেছে, কিন্তু তারা কিছু করতে পারেনি। এখন আমি আমার রুমে তাকে দেখি, বুঝতে পারলি, আমি সব জায়গায় তাকে দেখতে পারি। দেখি কিছুটা হাঁটছে আমার অন্ধকার ঘরে, এবং ঘরের অন্ধকারে ঘুমালে প্রায়শই তাকে দেখি মশারের উপাসে কিছুটা দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভয় লাগে রে, প্রচন্ড ভয় লাগে। আর এখন তো বাতিও নিভাতে পারি না রে, বাতি জ্বালাতে ঘুমাতে হয়। আমি বললাম, ঠিক আছে তোকে আরো কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিই, তুই গিয়ে দেখা করে আয়, ঠিক আছে। ঠিকানাটা নিয়ে অরুণ ফোনটা রেখে দেয়। আমার দেওয়া ঠিকানাগুলোতে সে গিয়েছিল কিনা তা আমি জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে না, তখন আমার খুব অবাক লাগে। বহু কাছের মধ্যেও তার জানা যায় আমি যাই।
তার বাবা সেদিন আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন, অনেকক্ষণ ধরে কাঁদলেন। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারে না, তবে শেষের দিকে অরুণ নাকি গভীর রাতে কে কে বলে চেঁচিয়ে উঠতো আর একা একা কথা বলতো। অরুণের লাশ কবর দিয়ে যখন বাসায় ফিরছি তখন সন্ধ্যা হয়ে গেছে। অরুণ আমার অনেক কালের বন্ধু, সে আর আমি একসাথে কত জায়গায় ঘুরতে গিয়েছি, তার আর আমার বহু স্মৃতি মনে আছে। স্মৃতিগুলো মনে পড়লে কষ্ট লাগে। জানি না কতক্ষণ উদ্দেশ্যবিহীন হেঁটেছি, জানি না কেঁদেছি কিনা, কত কি ভেবেছি তাও জানি না। রাত 10টায় বাড়ির গেটে আসতেই ধরান বলল, ভাইজানের কি মন খারাপ? আমি বললাম, না না না। তখন গেটে দাঁড়ান বলল, তাহলে মুখ অমন করে শুকনা কেন? আমি উত্তর না দিয়ে গেট দিয়ে রীতিমতো ঠুকে গেলাম এবং সিঁড়িতে ওঠার সময় পাশের বাসার বিড়ালটা উঠতে লাগলো আমার সাথে সাথে। আমার ফ্ল্যাট 3 তলায়। ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে তাকাতে এক তীব্র ভয় যেন আমাকে আচ্ছন্ন করে ফেললো। আমার রুমে তখন পুরো অন্ধকারে যেন ডুবে আছে। পাশের বাড়ি থেকে কিছু আলো এসে পড়েছে আমার রুমে, আর ওই অস্পষ্ট অদ্ভুত আলোতে আমি যেন স্পষ্ট দেখলাম আমার শোয়ার ঘরের সিলিং এর ফ্যানটায় ঝুলে আছে অরুণের লাশ। তীব্র ভয় যেন কাঁপতে কাঁপতে দৌড়ে নিচে নেমে গেটের কাছে এসে হাঁপাতে রাখলাম। দারোয়ান দৌড়ে এসে বলল, আরে আরে ভাইজান, কি হয়েছে? আমি বললাম, লাশ লাশ। দারোয়ান বলল, লাশ কোথায়? হ্যাঁ কোথায়? আমি বললাম, আমার রুমে। দারোয়ান পানি দিয়ে বলল, আপনি পানি খান, পানি খান। আর কি হয়েছে একটু খুলে বলতো। আমি বললাম, রুমের দরজার দিকে তাকিয়ে দেখি সামনের রুমের লাশ পেঁচিয়ে আছে, মানে লাশ ঝুলে আছে, রশি দিয়ে পেঁচিয়ে আছে। আমি লাশ ঝুলতে দেখেছি। দারোয়ান বলল, কন কি, চলেন তো আমার সাথে চলেন। ফ্ল্যাটে এসে দেখি কিছুই নেই। দারোয়ান মৃদু একটা হাসি দিয়ে বলল, দেওতায় ভয় পেয়েছেন। দারোয়ান চলে গেল। আমি ফ্ল্যাটে ঢুকতে সাহস পেলাম না। 8 ঘন্টা পরে যখন ঢুকলাম তখন আগের ঘটনাটা নিজের কাছে কেমন যেন হাস্যকর লাগছিল। রাতে আরেকবার গোসল করে সেই কিছু না কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম এত সহজে ভাঙে না, তার মানে কিছু একটা হয়েছে। ভালো করে কান পেতে কিছু একটা শুনতে চেষ্টা করলাম। তখন হঠাৎ মনে হলো কিছু একটা নিঃশব্দে হাঁটছে আমার বিছানার চারপাশ দিয়ে। বসার জন্য ভালো করে কিছু যেন দেখতে পারছি না, তবুও মনে হলো কারো অন্ধকারে আরো কারো কিছু একটা নড়াচড়া করছে। তীব্র একটা ভয় যেন আমাকে গ্রাস করলো। এত তীব্র ভয় আমি জীবনে আগে কখনো পাইনি। ঘরে বাতাস নেই, ফ্যান বন্ধ, তবু আমি স্পষ্ট দেখলাম আমার মশারিটা হঠাৎ দৌড়ে উঠলো। হঠাৎ পায়ের দিকে মশারির দিকে আমার দিকে চোখ গেল এবং আর তীব্র আতঙ্ক নিয়ে দেখলাম সেখানে একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে এবং অনেকখানি জিভ বের হয়ে আছে। মুখ রক্তে কালো হয়ে গেছে, চোখ বের হয়ে আসতে চাইছে বাইরের দিকে। জ্ঞান হারানোর পূর্বে টের পেলাম মানুষ পচা দুর্গন্ধে যেন পুরো রংটা ছড়িয়ে গেছে। গভীর রাতে এখন আমার ঘুম ভেঙে যায়। তাকে থাকে অন্ধকারে, কিছুই দেখি না, তবে মনে হয় কিছু একটা তাকিয়ে আছে আমার দিকে। ঠিক অরুণ যেভাবে করে বলতো, অরুণের মতো করে আমিও দেখতে শুরু করলাম। ভয়ঙ্কর কিছু একটা প্রতীক্ষায় আমি দিন গুনছি। বারান্দায় কিছু একটা হাঁটছে, ধীর পথ শব্দ শোনা যাচ্ছে আর ফিসফিস করে শব্দ হচ্ছে। না, আজ আর লিখতে ইচ্ছা করছে না। জানি না কোনোদিন লেখার সুযোগ পাবো কিনা। এই ছিল আমার ঘটনা, আমার এক্সপেরিয়েন্স। যদি ভালো লাগে জসু ভাই, আপনি পড়ে শোনাতে পারেন। এই বিষয়গুলো আমার সাথে আজও ঘটে এবং সব সময় ঘটে, এবং আমার বিশ্বাস সব সময় ঘটেই চলবে যতদিন আমি বেঁচে আছি। এই ছিল আমার ঘটনা। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক, অনেক অনেক বেশি প্রসারিত হোক। আসসালামু আলাইকুম, আমি লোকমান বলছিলাম। ভৌতিক দুনিয়া। Hey Lokman bhai, thank you very much for your very interesting story. আপনার স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আলহামদুলিল্লাহ যে এরকম আরো অনেক ইন্টারেস্টিং স্টোরি আমি পাবো আপনার কাছ থেকে, আশা করছি। এবং আমি এটাও করছি যে আপনি আসলে অসাধারণ, এবং দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল।
অনেক অনেক সুন্দর স্টোরি ছিল। এরকম ইউনিক এবং ভালো ভালো ঘটনা আপনার কাছে আরো থাকলে আপনি বিনা দ্বিধায় ঘটনাগুলো শেয়ার করে দেবেন। এবং এটা কিন্তু খুবই রহস্যময় একটা স্টোরি। এরকম কিন্তু হয়, আমি যেরকম শুনেছি যে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেলে না সেটা একটা রেশ থেকে যায় এবং যার সাথে ঘটে তার সাথে দ্বিতীয়বার ঘটে এবং সে যাকে শেয়ার করেছে তার সাথে ঘটা শুরু করে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। ইন্টারেস্টিং স্টোরি ছিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যাবে এটা আমি বিলিভ করি। এবং এই বিলিভ থেকে সবসময় বলি যে আপনারা ডেফিনেটলি দারুণ দারুণ সব স্টোরি শেয়ার করবেন। আর দেরি করবো না, চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঘটনায় আর চাওয়া হবে না, বাট হ্যাঁ অবশ্যই যেটাকে আমরা বলি যে ডেফিনেটলি দারুণ কিছু হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।